রিফাত সাহেবের সামনে এসে দাঁড়িয়ে বলল, ভুল করে ফেললি, তুই আমাকে ডেকে অনেক বড় ভুল করলি। আমি মৃত ছিলাম, ভালোই ছিলাম, জাগিয়ে দিলি। রিফাত সাহেব থর থর করে কাঁপছে, ভয়ে তার শরীরের সমস্ত লোম দাঁড়িয়ে গেল। তিনি লক্ষ্য করলেন ধীরে ধীরে অবয়বটা আরো দানবীয় আকার ধারণ করলো, আর খুব দ্রুত এসে রিফাত সাহেবের শরীরে প্রবেশ করে বলে উঠল, ভৌতিক দুনিয়া। আমি মূল ঘটনায় যাওয়ার আগে যিনি আমাকে ঘটনাটা শেয়ার করেছেন তার পর্বটি শেষ করে মূল ঘটনায় যাচ্ছি, এবং আমার দৃঢ় বিশ্বাস তার বলা এই কালো জাদুর ঘটনাটি আপনাদের সকলের কাছে খুব ভালো লাগবে। এবং ভালো লাগার মূল কারণ হচ্ছে আজকের এই কালো জাদুর ঘটনাটি এতটাই ভয়ঙ্কর যেটা কিনা আপনারা শুরু থেকে শেষ অবধি শুনলেই বুঝতে পারবেন। আমি তার ভাষাতেই বলছি। আমার নাম জুলহাস হোসেন, আমার বয়স 54 বছর এবং আমার গ্রামের বাড়ি নেত্রকোনায় অবস্থিত, এবং আমার 3 ছেলে মেয়ে এবং পরিবার নিয়ে আমার সংসার, এবং বর্তমানে আমি মহাকালীতে বসবাস করি। তবে আজ আমি যে ঘটনাটি শেয়ার করতে চলেছি, যে ঘটনার ফলে খুব অল্প বয়সে আমরা আমাদের নানিকে হারিয়ে ফেলেছিলাম, এবং এই কালো জাদুর ষড়যন্ত্রে এমন একটি ব্যক্তি লিপ্ত ছিলেন যেটা কিনা জানার পর আপনিও অবিশ্বাস করতে বাধ্য হবেন। এটা বিশ্বাসই করার মতো নয়। ঘটনার সময়কাল আমার ঠিক মনে নেই, যেহেতু আমার বয়স হয়েছে তাই আজকাল অনেক কিছু মনে রাখতে পারি না, এবং আসলে বয়স হয়ে গেলে মানুষের অনেক কিছু মনে রাখা সম্ভব হয়ে ওঠে না। তবে এতটুকু মনে আছে, আজকের এই ঘটনার সময় আমি খুব ছোটই ছিলাম, বলতে পারেন একটু আধটু বুঝতে শিখেছি আর কি। আমরা ছিলাম 4 ভাই বোন, এবং এদের মধ্যে আমি ছিলাম মেঝো। সে যাই হোক, আমি আমার ঘটনায় চলে যাচ্ছি। মূল ঘটনাটি শুরু হয় আমার সৎ নানির নানা সংসারে আসার পরে। তো আমার মায়েরা ছিলেন সর্বমোট 5 ভাই বোন, অর্থাৎ 2 ভাই 3 বোন ছিলেন, এবং তারা তাদের সকলের মধ্যে সবচেয়ে বড় ছিল আমার মা। আমার নানা ছিলেন একজন কৃষক, এবং নানি ছিলেন একজন পুরো দস্তুর গাইনি টাইপের মহিলা, এবং সবকিছু মিলিয়ে আমার মা খালা মামাদের নিয়ে নানা নানির খুব সুখী একটা সংসার কাটছিল। এর মধ্যেই আমার দাদা আমার বাবার জন্য আমার আম্মাকে বউ করে নিয়ে আসার প্রস্তাব পাঠায় আমার নানা বাড়িতে, এবং আমার নানা ভাই দাদার পাঠানো প্রস্তাবটি গ্রহণ করে নির্দিষ্ট সময় বাবা আর আম্মার 4 হাত বদল করে নেন। তবে বলে রাখা ভালো, আমার বাবা ছিলেন খুব সহজ সরল প্রকৃতির একজন মানুষ, অর্থাৎ তার মাঝে কোনো প্রকার লোভ লালসার হিংসে অহংকার কোনো কিছুই ছিল না, এবং এই কারণে আমার নানা ভাই তার নিজের ছেলেদের মতনই দেখতেন আমার বাবাকে, এবং নানা ভাই বাবা সুস্বভাবকে খুব পছন্দ করতেন। এমনকি আমার বাবা আমার নানি বাড়ির সকলে পারিবারিক কোনো বিষয়ে বড় জামাই হিসেবে আমার বাবাকে সবার আগে ডাকতেন, হোক সেটা পারিবারিক কোনো অনুষ্ঠান অথবা হোক সেটা পারিবারিক কোনো ঝামেলা। সবকিছু মিলিয়ে দিনকালটা বেশ ভালোই যাচ্ছিল, এবং পর্যায়ক্রমে একে একে আমরা 4 ভাই বোন পৃথিবীতে আসতে থাকি। এরপর ঠিক 13 কিংবা 14 বছর পরের কথা, এবং মূল ঘটনার ছায়াসূত্রে শুরু হয় এইখান থেকেই। যেহেতু নানা পেশায় একজন কৃষক ছিলেন, তাই তিনি সেবার অনেক ধানি জমি আবাদ করেছিলেন। বলে রাখা ভালো, আমার নানা পৈতৃক সূত্রে প্রায় 40 বিঘার উপরের জমি পেয়েছিলেন, এবং তিনি সেই জমির 80% কৃষিকাজে ব্যবহার করতেন, এবং আমার নানা ছিলেন যথেষ্ট পরিশ্রমী মানুষ। তো যাই হোক, ধানি জমি আবাদের পর দেখতে দেখতে কয়েক মাস পার হয়ে অগ্রহায়ণ মাস চলে আসলো, এবং অগ্রহায়ণ মাস চলে আসার পর নানা ভাবলেন আমি তো একা একা কিছু সামলাতে পারবো না, তা বড় জামাইকে খোঁজ দিলে ভালো হয়। ধান কাটার ঠিক 15 দিন আগে নানা আমার বাবাকে ফোন দিলেন, এবং ফোন দিয়ে জানালেন ধান কাটার বেশি দিন সময় নেই, তাই যত দ্রুত সম্ভব তুমি চলে এসো জামাই, এবং আসার সময় মেয়ে আর নাতি নাতিদের সঙ্গে কেউ নিয়ে এসো। নানার পাঠানো খবর পেয়ে বাবা তার ঠিক পরের দিন সকালে আমাদের নিয়ে নানা বাড়িতে রওনা দেন, এবং আমার বাবাদের গ্রাম থেকে নানাদের গ্রামের দূরত্ব কম হওয়ার ফলে মাত্র 3 থেকে 4 ঘন্টার ভেতরে আমার নানা বাড়ি পৌঁছে যায়। এবং নানা বাড়ি পৌঁছানোর পর নানা ভাই
বাবাকে বললেন, তুমি একটা কাজ করো জামাই, কামালরা আসলে ওদেরকে একটু ধান কাটার কাজগুলো বুঝিয়ে দিও। এবং আমি আগে থেকে কিছু ধান কেটে রেখেছিলাম, আর তাই ওগুলো বেচতে আমি কাল সকালে সদরহাটে যাব, এবং ধান বেচা হয়ে গেলে তার পরের দিনই চলে আসব। নানার কথা শুনে বাবা নানাকে প্রশ্ন করলেন, এতগুলো ধান নিয়ে একা একা যাবেন? যদি রাস্তায় কোনো সমস্যা হয়? এমন তো হতে পারে ধান বেচে আসার সময় আপনাকে ডাকাত ধরতে পারে, এর চেয়ে ভালো হয় না সাথে যদি কয়েকজন লোক নিয়ে যেতেন? বাবার প্রশ্নের উত্তরে নানা বললেন, চিন্তার কিছু নেই, সদরে আমার এক ছোটবেলার বন্ধু আছে এবং আমি তাকে নিয়ে ধান বেচতে সদরহাটে যাব। আর ধান বেচতে যদি রাত হয়ে যায় তখন ওদের বাড়িতেই রাতটা থেকে সকালবেলা রওনা হয়ে যাব। তুমি এগুলো নিয়ে চিন্তা করো না জামাই, আমি সবকিছু ভালো মতো সামনে নিতে পারবো, এবং তোমাকে আজ যা যা বলছি তুমি সেগুলোই করবে, ঠিক আছে? নানার কথা শুনে বাবা হ্যাঁ সূচক উত্তর দিলেন, এবং সেদিন চলে যাওয়ার পর দিনই সকালে নানা ভাই গরুর গাড়িতে করে ধান বোঝাই করে সদরের উদ্দেশ্যে রওনা দেন। পুরো ঘটনায় যাওয়ার আগে আমার নানা নানির বয়স সম্পর্কে একটু না বললেই নয়, কারণ ঘটনাচক্রে বয়সও ম্যাটার করতে পারে, এবং বিশেষ করে আমার নানা ভাই সম্পর্কে বলতেই হচ্ছে, কারণ তার সামান্য একটা ভুলের কারণেই আজ এই সকল ঘটনার সূত্রপাত। সকলে হয়তো ভাবছেন আমার নানা হয়তো অনেক বয়স হয়ে গিয়েছে, কিন্তু বিষয়টা এরকম নয়। আপনারা হয়তো বা অনেকেই জেনে থাকবেন আগের দিন খুব অল্প বয়সে ছেলে এবং মেয়েদের বিয়ে হয়ে যেত, এবং তারা খুব অল্প বয়সে মা আর বাবা হয়ে যেতেন। তো ঠিক তেমনই ছিল আমার নানা আর নানির ক্ষেত্রে। হঠাৎ নানা আর নানির খুব অল্প বয়সে বিয়ে হয়ে গিয়েছিল, এবং যেহেতু আমার আম্মায় ছিলেন নানা নানির প্রথম সন্তান, এবং সেই হিসেবে আমার নানা নানির বয়সও ছিল খুব কম। অর্থাৎ ঘটনার সময়কালে আমার নানির বয়স ছিল 45 কিংবা 46 বছর, আর আমার নানা ভাইয়ের বয়স ছিল আনুমানিক 50 থেকে 53-র কাছাকাছি। এবং আমার নানা ভাই ওই বয়সে ছিলেন বেশ জোয়ান তাজরা একটা মানুষের মতো। তো যাই হোক, এরপর নানা গরুর গাড়িতে ধানগুলো চাপিয়ে সদরহাটের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে যান, এবং নানা চলে যাওয়ার পর আমার বাবা কামলাদের সাথে করে নিয়ে সেই ধানি জমিতে ধান কাটতে চলে গেলেন। আমি পুনরায় আরো একবার আমার নানার প্রসঙ্গে চলে যাচ্ছি। আপনাদের হয়তো মনে আছে আমি ওপরে কোন একটি অংশের লিস্টে লিখেছিলাম নানার একটু সামান্য ভুলের কারণে আজ এত ভয়ঙ্কর ঘটনার সূত্রপাত। আসলে সত্যি বলতে নানার সেই ভুলটা ছিল এমন, তিনি আসলে গোপনে আরো একটি বিয়ে করেছিলেন, এবং তার ছোট বউ ছিলেন নানার সদরে থাকা সে বন্ধুর আপন ছোট বোন। আর এখান থেকেই আজকের ঘটনার মূল উৎপত্তি। তাহলে চলুন আবার ঘটনা প্রবাহে চলে যাওয়া যায়। নানা চলে যাওয়ার পর আমার বাবা কামলাদের সাথে নিয়ে কৃষি জমিতে ধান কাটতে চলে যান, এবং ঘন্টা 2 ধান কাটার পরে বাবাকে একজন বয়স্ক কামলা বললেন, জামাই একটা কথা বলবে, কিন্তু তুমি কথাটা কিন্তু কাউকে বলতে পারবা না। লোকটার কথা শুনে বাবা বললেন, কি এমন কথা যেটা বলতে পারবো না? বাবার কথা শুনে লোকটা পুনরায় বলে উঠল, না জামাই, তুমি যদি কথা দিতে পারো তাহলেই বলতে পারি, না হলে কিন্তু থাক, দরকার নেই। লোকটার কথা শেষ হতেই বাবা বললেন, আচ্ছা আচ্ছা ঠিক আছে বলুন, কাউকে বলবো না। এরপর লোকটা বাবাকে বলতে শুরু করলো, আসলে জামাই সত্যি কথা বলতে কি, তোর শ্বশুর আবার আরো একটা বউ আছে, এবং এই বউটা সদর এলাকায় নিজ বাপের বাড়িতে আছে। লোকটার কথা শুনে বাবা যেন আকাশ থেকে বললেন, এবং ওনার কথা শুনে বাবা বললেন, কি সব আবল তাবল বলছেন, এটা সম্ভব নাকি? তিনি এই বয়সে দ্বিতীয়বার বিয়ে করবেন কেন? ওনার তো স্ত্রী আছে। বাবার কথা শুনে লোকটা বলে উঠল, আমি তোমার শ্বশুর আব্বার ওই দ্বিতীয় বিয়েতে নিজে ছিলাম, এবং তোমার শ্বশুর আব্বা আমার বন্ধু মানুষ হওয়াতে বিষয়টা একমাত্র আমিই জানি। লোকটার কথা শেষ হতো না হতে কথা না বাড়িয়ে বললেন, আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এইসব কথাবার্তা বাদ দিন, এবং বাদ দিয়ে ধান কাটা শুরু করুন। এদিকে বেলা হয়ে যাচ্ছে, মাথার উপর রোদটাও পড়ে গিয়েছে। কিন্তু সেদিনের মতো ধান কাটার কাজ শেষ করে বাবা কামলাদের দিন মজুরি বুঝিয়ে দিয়ে বাড়িতে চলে আসেন, এবং বাড়িতে এসে বাবা কাউকে এই বিষয়ে কিছু না বলে চুপচাপ ভাবতে থাকেন তার শাশুড়ি সহ শালা এবং শালিকার কত ভালো, এবং এদেরকে রেখে এই বয়সে শ্বশুর আব্বা কি সত্যি বিয়ে করতে পারেন? পরের দিন সকালবেলার কথা, আমরা 4 ভাই বোন তখন আমার আম্মা আর বাবার সাথে ঘুমিয়েছিলাম। ঠিক সেই সময় শুনি আমার নানি কাকে যেন কান্না জড়িত কণ্ঠে তুই তুকারি করে গালাগালি করছে, এবং সেটা শুনে আমরা সকলে ঘরের বাইরে এসে দেখি আমার নানার পাশে একজন 30 থেকে 35 ঊর্ধ্ব মাঝ বয়সী মহিলা দাঁড়িয়ে আছে, এবং সেই মহিলাকে সহ আমার নানা নানিকে রীতিমতো গালিমন্দ করে চলেছেন। এমনটা দেখার পর আমার বাবা নানার কাছে যে প্রশ্ন করতে চান,
আব্বা, উনি কে এবং তিনি আপনার পাশে ঘোমটা মুড়ি দিয়ে দাঁড়িয়ে আছেন কেন? বাবার প্রশ্ন শুনে নানা ভাই চুপচাপ করে দাঁড়িয়ে রইলেন। এদিকে নানির চিৎকার আর চেঁচামেচিতে গ্রামের আশেপাশের লোকজন এসে রীতিমতো ভিড় জমাতে শুরু করে। নানা বাড়ির ভেতরে এবং তাদের মধ্যে একজন লোক, দাড়িওয়ালা হুজুর গোছের বয়স্ক মুরব্বী লোক, নানাকে প্রশ্ন করে জানতে চান, জালাল মিয়া, এই মহিলাকে এবং এর সাথে তোমার সম্পর্ক কি? লোকটার কথা শুনে নানা বললেন, চাচা, ইনি আমার ছোট বউ, আমি এনাকে শাদি করেছি। নানার কথা শেষে লোকটি বললেন, তোমার বউ মানে? কি বলো তুমি? বিষয়টি মানতে তিনি একেবারে নারাজ। তো এখন তুমি কি করবা? লোকটার কথা শেষে নানা বললেন, আল্লাহ দিলে আমরা তো জায়গা জমি কম নেই, যদি বড় বউ মানতে না চায় তাহলে আমি অন্য ভিটায় ছোট বউকে নিয়ে তুলে দিব। নানার কথা শুনে মুরব্বী লোকটা আমার নানির কাছে জানতে চায়, জালালের বউ, তোমার কোনো কথা থাকলে বলতে পারো, এখানে আমরা 10 জন আছি, তোমার ভাষ্য শোনার পরে সিদ্ধান্ত নিব। মুরব্বী লোকটার কথাবার্তা শোনার পর নানি বললেন, আমি সতীনের সাথে এক বাড়িতে থাকতে পারবো না এবং আপনারা 10 জন যেটা মনে করবেন সেটাই ভালো। নানির কথা শেষ হতে না হতেই লোকটা নানাকে উদ্দেশ্য করে বলল, জালাল মিয়া, বড় বউয়ের কথা তো শুনলা, যেহেতু তুমি বিয়ে করে ফেলেছই তাহলে তো নতুন ঘর তুলে ভিটায় নিয়ে আসতে হবে। তাহলে তুমি নতুন ঘরে তুলে অন্য ভিটায় নতুন বউকে নিয়ে থাকার ব্যবস্থা করে দেও। নানা মুরব্বীর লোকটার কথা শেষে হ্যাঁ সূচক উত্তর দিয়ে নতুন বউকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে চলে গেলেন এবং এর ঠিক পরদিন নানা বেশ কিছু লোকজনের সাথে নিয়ে অন্য ভিটায় নতুন ঘর উঠানোর কাজ শুরু করে দিলেন। নতুন ঘর উঠানো শেষ হয়ে যাওয়ার মধ্যে আবার ধান কাটার সকল কাজ আমার বাবা সম্পূর্ণ করে নানা ভাইকে বললেন, আব্বা, ধান কাটার কাজ শেষ হয়ে গেছে, তাহলে আমরা এখন আসি নাকি? বাবার কথা শুনে নানা বললেন, যেতেই যখন যাচ্ছ তাহলে আর 2 দিন থেকে যাও না জামাই। নানার কথা শুনে বাবা বললেন, না আব্বা, বাড়িতে বেশ কিছু কাজ আছে, তা চলে যেতে হবে। আসলে সত্যি বলতে কি, বাবার কোনো বাড়িতে কাজ ছিল না। আসলে তিনি নানার এসব কর্মকাণ্ডের ব্যাপক পরিমাণ বিরক্ত হয়ে বাড়ি ফিরে যেতে চাইছিলেন। এরপর আমার নানা বাড়ি থেকে চলে আসে এবং চলে আসার ঠিক 1 মাস পরের কথা। বেলা তখন মধ্য গগনে, বাবা তার জমিতে বীজ ফেলার জন্য তৈরি হচ্ছিলেন। ঠিক এমন সময় একজন লোক আমাদের বাড়িতে প্রবেশ করে বললেন, এটা কি জালাল ভাইয়ের জামাইয়ের বাড়ি? লোকটার কথা শুনে বাবা বললেন, জি, তবে আপনাকে তো চিনতে পারলাম না। বাবার কথা শুনে লোকটা প্রতি উত্তরে বলল, আমি একটা খবর দিতে আসলাম। লোকটার এই কথাটা শুনে আম্মা রান্নাঘর থেকে ছুটে এসে বললেন, কি খবর? আম্মার কথা শুনে লোকটা বলল, আপনার মা খুব অসুস্থ, তাই দ্রুত আপনাদের ডেকে পাঠিয়েছেন। লোকটার কথা শেষ হতে না হতে আমার মা রীতিমতো হাউমাউ করে কান্না করে দিলেন আর বললেন, কি হয়েছে সত্যি করে বলো, আমাকে সব খুলে বলো। আম্মার কথা শুনে লোকটা বলল, আমি অত কিছু জানি না, আপনারা দ্রুত রওনা হয়ে যান, সিরিয়াস অবস্থা ভালো নয়। এটা বলে লোকটা চলে গেল। এরপর আমরা দ্রুত তৈরি হয়ে নানা বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। বিকেলের মধ্যে পৌঁছে গেলাম নানা বাড়িতে এবং পৌঁছে গিয়ে আমরা যেটা দেখতে পাই সেটা দেখার জন্য একেবারে প্রস্তুত ছিলাম না এবং এমন দৃশ্য আমাদের দেখতে হবে সেটা কখনো কল্পনাও করিনি। এবং কালো জাদুর মূল অংশটা শুরু হয় ঠিক এইখান থেকে। নানা বাড়ি পৌঁছে যখন বাড়িতে প্রবেশ করলাম, ঠিক সেই সময় আমার মামা আর খালারা আমার আম্মা আর আব্বাকে এসে জড়িয়ে ধরে কান্নাকাটি শুরু করে দিল এবং সে কান্না দেখে আমার বাবা তাদের সান্ত্বনা দিয়ে বললেন, আচ্ছা তোমরা কান্নাকাটি করছো কেন? অসুখ বিসুখ তো সবারই হয়, তাই না? এর জন্য তো কান্নাকাটির কি আছে? কান্নাকাটি বাদ দিয়ে চলো, আম্মাকে দেখতে হবে। এরপর আমরা ঘরে গিয়ে দেখি আমার নানির চেহারার কিছু অংশ ক্ষুদ্র ক্ষুদ্র গোলাকার মতো ছিদ্র হয়ে গিয়েছে, যেখান থেকে পুজের মতো একটা তরল বের হচ্ছে এবং নানি পেট অস্বাভাবিক রকম ফুলে গিয়েছিল এবং নানির কথা অবধি বলতে পারছে না। এইটা দেখার পর বাবা আমার বড় মামার কাছে জানতে চাইলেন, আমার যে এই অবস্থা হলো এটা কি জানে আব্বা? বাবার কথা শুনে বড় মামা বললেন, আব্বা সব জানে, কিন্তু তিনি সবকিছু জানার পরেও এটার কোনো ব্যবস্থা নেননি, তাই তো আজকে এই অবস্থা। এমনকি আমরা অনেকবার বলার পরেও তিনি আমাদের মুখের উপর সাফ সাফ বলে দিয়েছেন, তোরা আমাকে এই বিষয় নিয়ে কোনো কথা বলতে আসবি না এবং যত টাকা লাগে নিয়ে যাস, আর যা যা করা দরকার কর, তোরা তোদের মায়ের জন্য কর, সেগুলো করে নিস। আমি আমার কাজ কাম নিয়ে প্রচুর ব্যস্ত, এখন আমি অন্য কোথাও যেতে পারবো না। সবকিছু শোনার পর আমার বাবা দীর্ঘশ্বাস ফেলে বললেন, মানুষ কতটা পাষণ্ড হতে পারে! আমার এত ভালো একজন শাশুড়িকে তিনি আজ এরকম অসুস্থ হওয়ার কারণে অবহেলা করছেন, এটা মেনে নেওয়ার মতো নয়।
এই কথা বলে বাবা ঘর থেকে বের হয়ে নানা নতুন বউয়ের ভিটায় গিয়ে নানাকে আব্বা বলে বেশ কয়েকবার ডাক দিলেন, কিন্তু ডাকার পরেও কোনো সাড়া শব্দ পেলেন না। তিনি পুনরায় নানাকে উদ্দেশ্য করে বললেন, আব্বা আপনি কি ঘরে আছেন না নেই? আপনি কি আমার অসুস্থতার কথা শোনেননি? বাবার এইসব কথা শুনে নতুন বউ এবার ঘর থেকে বের হয়ে আসলেন আর বললেন, সে অসুস্থ হলে আমরা কি করব? সে তো বলেই দিয়েছে যত টাকা পয়সা লাগে নিয়ে যাক, চিকিৎসা করানোর জন্য যা খুশি করুক, এতে তাকে ডাকার কি এমন আছে? এরপর মহিলা তার কথা শেষ করে বাবাকে উদ্দেশ্য করে বললেন, জামাই আপনি এখন আসতে পারেন, সে এখন বাড়িতে নেই। ছোট নানির কথা শেষে বাবা চুপচাপ ওই বাড়ি থেকে নানা বাড়িতে চলে আসেন এবং চলে এসে ভাবতে থাকেন নানিকে এখন কি করে চিকিৎসা করা যায়, কোথায় বা কার কাছে নিয়ে যাওয়া যায়। বলে রাখা ভালো যে নানি অসুস্থ হওয়ার প্রায় 10 দিন পর আমাদের খবর পাঠানো হয়েছিল এবং আপনারা হয়তো বা অনেকেই জেনে থাকবেন, মৃত্যুর উদ্দেশ্যে কেউ যদি কাউকে কালো জাদু করে বান মারে তাহলে সেটা এতটাই প্রখর হয় যে যার ফলে অনেক সময় ভুক্তভোগী রোগী মৃত্যুবরণও করে। বলে রাখা ভালো নানি অসুস্থ হওয়ার প্রায় 10 দিন পর আমাদের খবর পাঠানো হয়েছিল এবং আপনারা অনেকে হয়তো জেনে থাকবেন যে মৃত্যুর উদ্দেশ্যে কেউ যদি কাউকে কালো জাদুর বান মারে তাহলে সেটা এতটাই প্রখর হয় যার কারণে অনেক সময় ভুক্তভোগী রোগীর মৃত্যুবরণও হতে পারে। যাই হোক, এবার ঘটনায় চলে যাই। বাবা এসব ভাবতে ভাবতে যখন কোনো কুল কিনারা পাচ্ছিলেন না, ঠিক সেই সময় বাবার মাথায় আসে সেই লোকটির কথা, অর্থাৎ সে কামলা লোকটির কথা যিনি ধান কাটার সময় বাবাকে নানা ভাইয়ের দ্বিতীয় বিয়ের কথাটি বলেছিলেন। এরপর বাবা কাউকে কোনো কিছু না বলে বাড়ি ঘর থেকে বের হয়ে যান এবং সোজা লোকটির বাড়িতে চলে যান এবং তাকে গিয়ে সমস্ত বিষয় আদি খুলে বলেন এবং তিনি সবকিছু শুনে বললেন, জামাই আমি খুব গরিব মানুষ, আর তাই মাঝে মধ্যে পেটের দায় তোমার শ্বশুরের কাজ কাম করি আর কি। কখনো কখনো তার অনেক কথা শুনতে হয়, তবে তুমি বিশ্বাস করবে কিনা জানি না, আমি তোমার শ্বশুরকে ব্যক্তিগতভাবে খুব অপছন্দ করি, কারণ তিনি খুব বাজে প্রকৃতির একটা মানুষ এবং আমার মনে হয় তোমার শ্বশুরই তোমার শাশুড়িকে তাবিজ কবজ করেছে, সে নিজে কালো জাদু করেছে নতুন বউকে নিয়ে আরামে থাকার জন্য। লোকটির সব কথা শোনার পর বাবা বললেন, আপনার এই কথাটা আমার মনে ধরেছে, আমারও কেন জানি মনে হয় আমার শ্বশুরই আমার শাশুড়িকে কোনো ক্ষতি করেছে কিনা, যদি নাই করতো তাহলে সুস্থ স্বাভাবিক মানুষ এভাবে এরকম খারাপ কিভাবে হয়ে যায়। কথা শেষে বাবা লোকটাকে বলল, আচ্ছা কাকা একটা কথা বলি, আমি আপনাদের এলাকায় আশেপাশে কাউকে তেমন চিনি না, আপনি যদি আমার সাথে কয়েকটা দিন থাকতেন তাহলে খুব উপকার হতো। তবে আপনি কোনো চিন্তা করবেন না, আপনি যে কয়েকদিন আমার সাথে থাকবেন আমি আপনার সমস্ত মজুরির বেতনের চেয়েও বেশি টাকা দিব আমি আপনাকে, এবং পারিশ্রমিক বিষয়ে এবং প্রতিদিন আপনাকে পারিশ্রমিক দিয়ে দিব। বাবার কথা শুনে লোকটা রাজি হয়ে গেল এবং রাজি হওয়ার পরে বলল, তাহলে আর দেরি করা ঠিক হবে না, তুমি এখনই আমার সাথে চলো। আমার জানা মতে কয়েক গ্রাম পরে একজন নাম করা কবিরাজ আছে এবং তার কাছে গেলে তিনি বলে দিতে পারবেন এখানে কি হয়েছে এবং কেন হয়েছে, তোমার শাশুড়ি এমনটা কেন হচ্ছে। এরপর তারা দুজনেই সেই গ্রামের উদ্দেশ্যে রওনা দিয়ে বেশ কয়েক ঘন্টার মধ্যে পৌঁছে যান এবং পৌঁছে গিয়ে কবিরাজের ছেলের কাছ থেকে জানতে পারেন তার আব্বা ভিন গায়ে অন্য একজন রোগী দেখতে গিয়েছেন, এমনকি তার বাড়ি ফিরতে ফিরতে অনেক রাত হতে পারে। সবকিছু শোনার পর বাবা বললেন, ভাই আমরা তো অনেক দূর থেকে এসেছি, তাই আপনি যদি অনুমতি দেন তাহলে আমরা অপেক্ষা করতে পারি কবিরাজ কাকার জন্য। বাবার কথা শুনে কবিরাজের ছেলে বলল, আচ্ছা ঠিক আছে, আপনারা বাবার বৈঠকখানায় গিয়ে অপেক্ষা করুন এবং কোনো কিছু প্রয়োজন হলে ডাক দিবেন। এইটা বলে কবিরাজের ছেলে চলে গেলেন এবং বাবা সহ সেই কামলা লোকটি বৈঠকখানায় যেয়ে কবিরাজের জন্য অপেক্ষা করতে লাগলেন। বলে রাখা ভালো যে বাবা যে কবিরাজের কাছে গিয়েছিলেন তিনি একজন মুসলিম ছিলেন এবং তিনি সত্যিকার অর্থে ওই সময় আশেপাশে 10 গ্রামের মধ্যে খুব নাম করা এবং খুব পাওয়ারফুল কবিরাজ ছিলেন। সো এরপর বেলা গড়িয়ে সন্ধে নামে, সন্ধে গড়িয়ে একসময় রাত নেমে এলো। অবশেষে কবিরাজ তার নিজ গৃহে ফিরে আসেন এবং ফিরে আসার পর তিনি তার বৈঠকখানায় ঘরে এসে বাবা আর বাবার সাথে থাকা সে কামলি লোকটিকে দেখে বলে উঠলেন, তোমরা কেন এসেছো সেটা আমি জানি। কবিরাজের এই কথা শুনে বাবা রীতিমতো হতভম্ব হয়ে গেলেন এবং মনে মনে ভাবলেন, কি ব্যাপার, আমি তো তার ছেলে ও তার আশেপাশে কাউকে বলিনি, আমরা কেনই বা কি কারণে তার কাছে এসেছি সে কিভাবে জানলো। বাবা যখন মনে মনে এসব ভাবছিলেন ঠিক তখনই কবিরাজ বলে ওঠেন, তুমি সব মনে মনে ভাবছো, তোমাদের আসার কারণ আমি জানলাম কি করে।
আসলে তোমরা আমার বৈঠকখানায় ঢোকার ঘন্টাখানেক পরেই আমার বিশ্বাসী ছায়া আমায় সবকিছু বলে দিয়েছিল। কথা শেষ করে কবিরাজটি বাবাকে বললেন, বাবারা তোমরা অনেক দেরি করে ফেলেছ, আর তাই এখন আর ওই রোগীকে বাঁচানোর মতো কোনো চিকিৎসা আমার কাছে নেই। কবিরাজের কথা শুনে বাবা রীতিমতো হাওয়া করে কেঁদে দিলেন। আপনি আপনি যেভাবে হোক আমার শাশুড়িকে বাঁচানোর একটা চেষ্টা করুন প্লিজ। আপনি আপনি যা দেওয়া চাবেন আমি সেটাই দেবো। বাবার কথা শুনে কবিরাজ কাকা বললেন, দেখো বাবা, বাঁচানোর মালিক আল্লাহ, আমি তো ওসিলা মাত্র। এই বলে কবিরাজ বাবাকে বললেন, তোমরা একটু বসো, আমি গোসল সেরে আসছি। এরপর কবিরাজের কথা মতো বাবা তার বৈঠকখানায় অপেক্ষা করতে লাগলেন এবং ঠিক 1 ঘন্টা পর কবিরাজ বৈঠকখানায় ফিরে এসে বললেন, ঘরের দরজাটা বন্ধ করে দাও এবং আমি যখন কাজ শুরু করব তখন তোমরা কেউ কোনো কথা বলবে না। এরপর কবিরাজের কথা মতো বাবা দরজা বন্ধ করে চুপচাপ এবং এক জায়গায় বসে থাকলেন এবং এক পর্যায়ে কবিরাজ ধ্যানমগ্ন হয়ে পড়লেন এবং ধ্যান করা শুরু করার প্রায় 1/2 ঘন্টা পর ধ্যান ভেঙে বললেন, তোমার শাশুড়িকে কাপড়ের পুতুল দ্বারা কালি বান মারা হয়েছে এবং যিনি এই কালো বান মেরেছেন তিনি একজন হিন্দু কালী সাধক। কবিরাজের কথা শেষে বাবা তার কাছে জানতে চাইলেন কালীবান কি এবং এটা কি কখনো করা যায় কিনা। বাবার কথা শুনে কবিরাজ বললেন, বিধিনিষেধ থাকার কারণে আমি তোমাকে এই বিষয়ে তেমন কিছু বলতে পারবো না, তবে এতটুকু বলতে পারি এই কাজ তোমার শাশুড়ি খুব কাছের একজন মানুষ করিয়েছে এবং সে তোমার খুব শাশুড়ির অতি আপনজন। কবিরাজের কথা শেষ হতেই বাবা বললেন, এটা থেকে বাঁচার কোনো উপায় আছে? বাবার কথা শুনে কবিরাজ বাবাকে বললেন, আমি একবার শেষ চেষ্টা করে দেখতে পারি, বাকিটা মহান আল্লাহ পাকের হাতে। তবে এ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য তোমাকে অনেক বিপদ আপদ ফেস করতে হতে পারে। অর্থাৎ যেখানে ওই কাপড়ের পুতুলটা রাখা আছে ওইখানে তোমাকে যেতে হবে এবং ওইখানে যেয়ে তুমি নির্দিষ্ট স্থান শনাক্ত করে মাটি খুঁড়তে পারলে সে পুতুলটা পেয়ে যাবে। তবে এখানে কথা আছে, আর সেটা হলো তোমাকে সেই স্থানে একাই যেতে হবে, এমনকি গভীর রাতে যে মাটি খুঁড়ে সেই পুতুলটাকে বের করে আনতে হবে। কবিরাজের কথা শেষে বাবা জানতে চাইলেন, আপনি আমাকে বলুন পুতুলটা কোথায় এবং কোন স্থানে রাখা আছে, আর এটা তুলে আনার জন্য আমাকে যত কিছু ফেস করতে হোক না কেন আমি রাজি আছি। বাবার কথা শুনে কবিরাজ বললেন, পুতুলটি তোমার শ্বশুর বাড়ির আশেপাশে রেখে দেওয়া হয়েছে এবং সেটি একটি বড় সড়ো তেঁতুল গাছের গোড়ায় পোতা রাখা হয়েছে। যত দ্রুত সম্ভব তুমি চলে যাও, সম্ভব হলে আগামী পরশুদিনের মধ্যে পুতুলটি আমার কাছে নিয়ে এসো। মনে রেখো, আমার এখান থেকে যাওয়ার সময় অনেক কিছু করতে পারে, কারণ আমি ধ্যান মগ্ন অবস্থা দেখতে পেয়েছি সেই কালী সাধক তোমাদের চিহ্নিত করে ফেলেছে এবং এমনকি তোমাদের পিছনে পালিত শয়তানকেও লেলিয়ে দিতে পারে। সাবধান, খুব সাবধান, তোমরা সাবধানে যেও। এই বলে কবিরাজ তার বৈঠকখানা থেকে বের হয়ে চলে গেলেন এবং এরপর বাবা এবং বাবার সাথে থাকা মুরব্বী লোকটি নিজ গ্রামের উদ্দেশ্যে রওনা হলেন। যেহেতু কবিরাজের বাড়ি থেকে নানা বাড়ি যেতে বেশ অনেক ঘন্টার পথ, তাই তারা একে অন্যের সাথে কবিরাজের বলা কথাগুলো নিয়ে আলাপ করতে করতে এগিয়ে গেলেন এবং তাদের এই আলাপ আলোচনার খানিকটা বাদে যে তাদের জন্য অন্য এক বিপদ অপেক্ষা করছিল তারা সেটা আন্দাজও করতে পারেনি। যারা এই মুহূর্তে প্রেত পডকাস্টের মাধ্যমে ঘটনাটি শুনছেন তাদের মনে হয়তো বা প্রশ্ন জাগতে পারে, আপদ বিপদ দূর করার বিষয় নিয়ে কথা বলতে বলতে বিপদ আসলো কোথা থেকে? আসলে আপনি ঠিকই ধরেছেন, তবে অন্যান্য বিপদ আপদ নিয়ে আলোচনা একরকম আর শয়তান বা কালো জাদুর বিষয় নিয়ে আলোচনা করা কিন্তু অন্যরকম। আপনি হয়তোবা জানেন অথবা আপনি জানেন না, রাত যখন গভীর রাতে রূপ নেয় ঠিক তখন আমাদের চারপাশে অদৃশ্য এক ছায়া ঘুরে বেড়ায় এবং তাদেরকে নিয়ে মানুষ যখন আলোচনা করে তখন তারা সেই আলাপ আলোচনা কান খাড়া করে শুনতে চায়, হোক সেটা নিজ গৃহে অথবা উদ্দাম কোনো স্থানে। এবং শয়তানের এই কান খাড়া করে গভীর রাতে আদম জাতির কথা শোনার বিষয়ে যথেষ্ট প্রমাণও আছে। তবে যেহেতু আমি আমার পারিবারিক ঘটনা এখানে শেয়ার করছি, তাই অনেক বেশি প্রমাণ বা দলিল উপস্থাপন করার মতো সময় বা সুযোগ এখানে নেই। কিন্তু ঘটনায় যাওয়ার আগে এই বিষয়ে ছোট্ট একটি প্রমাণ বা দলিল আপনাদের শেয়ার করতে চাই। আপনারা হয়তো বা হুজুরদের কাছ থেকে শুনে থাকবেন, তারা সব সময় বলে ঘরে ঢোকার আগে সালাম দিয়ে ঢুকতে হবে। এটা বলার পেছনে একটা যথেষ্ট কারণ আছে এবং সেই কারণটা হলো আমাদের সাথে যে কার ইঞ্জিন জন্মগতভাবে এসেছে, অর্থাৎ সকলের কার ইঞ্জিন ভালো হয় না, এরা কিন্তু আপনার সাথেই আছে এবং আপনার ঘরেই বসবাস করে এবং এরা ভালো হোক কিংবা মন্দ হোক,
ইসলামের নিয়ম অনুযায়ী এদের থেকে সুরক্ষিত থাকার জন্য গৃহে প্রবেশ করার সময় বিসমিল্লাহ বলেই গৃহে প্রবেশ করতে হবে, এবং এই বিসমিল্লাহর বরকতে গৃহে থাকা অন্যান্য কালীন জিনরা ওই দিনের মতো আপনার থেকে সম্পূর্ণরূপে দূরে থাকবে। এবং ঠিক এমনটাই ঘটেছিল ওই রাতে আমার বাবা আর বাবার সাথে থাকা সে মুরব্বির সাথে। তাদের আলাপ আলোচনা এমন কেউ একজন আড়াল থেকে শুনছিল, যাকে কিনা তারা দুজনে একজনও দেখতে পাচ্ছিল না, এবং তারা কিছুক্ষণ পর তাদের দুজনের সাথে এমন কিছু ঘটাতে চলেছে সে আড়ালে আবডালে থাকা ছায়ারূপী শয়তান, যেটা কিনা তাদের ধারণারও বাইরে ছিল। যাই হোক, আবার ঘটনায় ফিরে যায়। তো বাবা আর তার সাথে মুরব্বীরা যখন এইসব নিয়ে কথাবার্তা বলে বলে হাঁটছিলেন, ঠিক সেই সময় বাবা লক্ষ্য করলেন চাঁদময় জ্যোৎস্না ভরা আকাশটা হঠাৎ নিকষ কালো অন্ধকারে ছেয়ে গেল। এটা দেখে বাবা তার সাথে থাকা মুরব্বীকে বললেন, খেয়াল করেছেন একটু আগে তো আকাশটা পরিষ্কার ছিল, কিন্তু এখন দেখছি কালো মেঘে ছেয়ে গেছে, মনে হচ্ছে বৃষ্টি নামবে। বাবার কথা শুনে তিনি বাবার সাথে সায় দিয়ে বললেন, তাই তো মনে হচ্ছে। এভাবে আরো ঘন্টাখানেক হাঁটার পর হঠাৎ করে কোথা থেকে যেন হিমশীতল একটা দমকা হাওয়া এসে বাবার গায়ে স্পর্শ করে চলে যায়, এবং বাতাস লাগার পর বাবা লক্ষ্য করলেন যে তাদের আশেপাশে কোনো বাতাসই নেই। এবং এইসব ভাবতে ভাবতে বাবা তার সাথে থাকা মুরব্বী লোকটির সঙ্গে হাঁটতে থাকেন, এবং এরও 20 থেকে 25 মিনিট পর বাবা লক্ষ্য করলেন তাদের সামনের দিকে কেউ একজন হেঁটে আসছেন। অনেক বেশি অন্ধকার থাকার কারণে সেটিকে ঠিকঠাক মতো দেখা যাচ্ছিল না, এবং এটা দেখার পর বাবা তার সাথে থাকা মুরব্বীকে বললেন, কাকা সামনে ওটা কে? দেখে তো মনে হচ্ছে আমাদের দিকে এগিয়ে আসছে। বাবার কথা শুনে তার সাথে থাকা লোকটি বললেন, দেখে তো সেটাই মনে হচ্ছে। যাই হোক জামাই, তুমি এসব নিয়ে না ভেবে তুমি নিজের মতো পা চালাও, হয়তো আশেপাশে গ্রামের লোক হবে আর কি। মুরব্বীর কথা শেষ হতে না হতেই বাবা পুনরায় আবার সামনের দিকে তাকালেন, এবং সামনের দিকে তাকিয়ে যেটা দেখলেন সেটা হয়তো নিকষ কালো অন্ধকার রাতে কেউ দেখতে চাইবে না। বাবা দেখলেন যেটা বাবার সামনের দিক দিয়ে বাবার দিকে আসছিলেন সেটার বুকের ঠিক মাঝখান দিয়ে একটা চোখের মতো কিছু একটা আগুনের মতো জল জল করে চলছে, এবং সেটির কোনো মাথা নেই। এটা দেখার পর বাবা তার সাথে থাকা মুরব্বীকে বলেন, কাকা সামনের দিকে ভালো করে চেয়ে দেখেন, যেটা আমার কাছে একটু এগিয়ে আসছে কেন যেন আমার ভালো ঠেকছে না। ওটা কোনো মানুষ হতে পারে না, ওটা নির্ঘাত কোনো শয়তান হবে। বাবার কথা মতো বাবার সাথে থাকা মুরব্বী লোকটাও সামনের দিকে বেশ ভালোভাবে তাকিয়ে দেখে বললেন, জামাই এটা তো মাথা কাটা শয়তান, এটা মানুষের কলেজা ছিঁড়ে খায়, আমার খুব ভয় লাগছে, আল্লাহ জানে আজ আমাদের ভাগ্যে কি আছে। এই বলে লোকটি বাবাকে উদ্দেশ্য করে বললেন, জামাই ওটার হাত থেকে যদি বাঁচতে চাও তাহলে এক্ষুনি এখান থেকে বেরিয়ে চলো, আমার মনে হচ্ছে খুব ভয়ঙ্কর কিছু করতে পারে, এখনই দৌড়াও, পিছন থেকে দৌড়াও, কারণ ওই মাথা কাটা শয়তানের সামনে যদি একবার পড়ি কেউ, সে আর প্রাণে বেঁচে ফিরতে পারবে না। এই বলে লোকটা বাবার হাতটি ধরে উল্টো দিকে দৌড় দিলেন, এবং অনেক সময় ধরে দৌড়ানোর পর তারা দেখতে পেলেন তাদের ঠিক সামনেই অনেক পুরনো এক জমিদার টাইপের বাড়ি, এবং বাড়ির ভেতরে টিম টিম করে হ্যারিকেনের মতো কিছু একটা আলো জ্বলছে, এবং তারা সে আলো দেখে কিছুটা সাহস পেলেন, এবং তারা সাহস নিয়ে দুজনেই বাড়ির সামনে যেয়ে থেমে গেলেন। থেমে যাওয়ার পর বাবা তার সাথে থাকা মুরব্বীকে বললেন, এত পুরনো বাড়ি এই এলাকায় আছে, আমি তো সেটা জানতামই না। বাবার কথা শেষ হতে না হতেই সাথে থাকা মুরব্বীও বলে উঠলেন, আমি নিজেও জানতাম না, আশেপাশে 10 গ্রামের মতো তো এত পুরনো বাড়ি আছে আমি জানতামই না। মুরব্বীর কথা শেষ হতেই বাবা বললেন, বাদ দিন এসব কথা, ওই মাথা কাটা শয়তানের হাত থেকে বাঁচতে হলে আমাদেরকে আজ রাতে এখানেই থাকতে হবে। এই বলে বাবা এবং সাথে থাকা লোকটি বাড়ির ভেতরে প্রবেশ করলেন, এবং ডাক দিয়ে জিজ্ঞেস করলেন, বাড়িতে কেউ আছেন নাকি? আমরা অনেক বিপদে পড়েছি, আজকের রাতটা আপনাদের এখানে থাকতে চাই। কিন্তু তারা লক্ষ্য করলেন প্রতি উত্তরে কোনো শব্দ আসলো না, মনে হচ্ছে বাইরের মতো বাড়ির ভেতরটাও নীরবতায় আচ্ছন্ন। প্রতি উত্তরে কোনো শব্দ না আসাতে মুরব্বী লোকটা বাবাকে বললেন, কাকা মনে হচ্ছে বাড়িতে কেউ নেই, তাই চলুন হ্যারিকেন জ্বালানো ঘরটাতে যেয়ে আমরা রাতটা পার করে দিই। এরপর বাবার কথার সাথে একমত পোষণ করে মুরব্বী লোকটা বলল, আচ্ছা জামাই চলো তাহলে। এরপর তারা দুজন হ্যারিকেন জ্বলা ঘরটিতে যে দেখেন সে ঘরে সুন্দর এক খাট পাতানো আছে, এবং এটা দেখে মুরব্বী লোকটা বাবাকে বললেন, আপনি তো বয়স্ক মানুষ, তারপর একটু বিশ্রামের প্রয়োজন আছে, আপনি বরং কিছু সময় ঘুমিয়ে নিন, তারপর আপনি উঠলে আমি কিছুটা সময় ঘুমিয়ে নিব, ঠিক আছে? এই বলে বাবা ঘরে দরজা বন্ধ করে খাটের এক পাশে চুপটি করে বসে রইলেন,
এবং সে মুরব্বী লোকটা শোয়া মাত্রই বেধম ঘুমিয়ে হারিয়ে গেলেন। লোকটি ঘুমিয়ে যাওয়ার ঠিক আধ ঘন্টা পর বাবা শুনতে পেলেন ঘরে দরজার বাইরে কিছুটা হাঁটা চলাফেরা করছে। এটা দেখে বাবা ভাবলেন হয়তো বাড়ির লোকজন ফিরে এসেছে। এই ঘরের দরজা বন্ধ দেখে দরজার বাইরে পায়চারি করছে এবং বোঝার চেষ্টা করছে ভেতরে কে। এসব ভাবতে ভাবতে খানিক বাদে বাবা দরজার ওপাশে নখ দেওয়ার শব্দ শুনতে পায়, অর্থাৎ দরজার ওপাশ থেকে দরজার ওপরে কেউ টোকা দিলে যেমন শব্দ হয় এমনটা দেখে বাবা বসা থেকে উঠে দাঁড়ালেন এবং উঠে দাঁড়িয়ে আস্তে আস্তে দরজার কাছে যে দরজা খুলে দেখলেন দরজার ওপাশে 17 থেকে 18 বছরের বয়সে খুব সুন্দরী একটা মেয়ে দাঁড়িয়ে আছে। এবং তাকে দেখে বাবা বলে উঠলেন, আমাদেরকে ক্ষমা করবেন, আমরা বিনা অনুমতিতে আপনাদের বাসায় এসে পড়ে গিয়েছি। অবশ্য বিপদে পড়ে এসেছি, তবে আসার পর অনেকক্ষণ ডাকাডাকি করে কাউকে কোনো সাড়া শব্দ পাইনি। তখন আমরা এই ঘরে এসে বিশ্রাম নেওয়া শুরু করেছি। কিন্তু অবাক করা বিষয় হচ্ছে মেয়েটা বাবার এত কথা বলার পরও মেয়েটার কোনো জবাব নেই এবং বাবার কথা শেষ হতে না হতে মেয়েটা দরজার সামনে থেকে বাড়ির ওপরে গিয়ে কোথায় যেন চলে যেতে লাগলো। কিন্তু অবাক করা বিষয় হলো মেয়েটি বাবার এত কথা বলার পরেও মেয়েটির মুখ থেকে কোনো জবাব নেই। বাবার কথা শেষ হতে না হতেই মেয়েটা দরজার সামনে থেকে বাড়ির উপরে সিঁড়ি বেয়ে সোজা উপরে উঠে যেতে লাগলো। এমনটা দেখে বাবা ধরে নিলেন উপরে হয়তো মেয়েটার গার্ডিয়ান আছে এবং মেয়েটা তার গার্ডিয়ানকে আমাদের বিষয়ে নালিশ করতে হয়তো বা উপরে গিয়েছে। তো এইটা ভেবে মেয়েটার পেছনে পেছনে সিঁড়ি ধরে মেয়েটার পেছনে পেছনে যেতে থাকলেন তার গার্ডিয়ানকে ম্যানেজ করার জন্য। কিন্তু বাবা তখনও জানতে পারেননি বা বুঝতেও পারেননি যে তার জন্য কি অপেক্ষা করছে উপরতলায়। এরপর বাবা সিঁড়ি বেয়ে উপরে উঠে চলে যান এবং উপরে যে দেখেন উপরে ঘর কোথায়, উপরটা তো পুরোপুরি ফাঁকা। অর্থাৎ বাবারা যখন বাড়িটির সামনে এসে থেমেছিলেন তখন তার নিচতলা এবং দোতলার সামনের ফ্লোর দেখতে পেয়েছিলেন, এমনকি উপরতলায় বেশ কিছু রুমও দেখতে পেয়েছিলেন। কিন্তু এখন যা দেখছেন তাতে করে মনে হচ্ছে এটা তো একতলা বাড়ি। বাবা যখন মনে মনে এইসব ভাবছিলেন ঠিক সেই সময় বাবা শুনতে পান খিলখিল করে কোনো নারী গানও যেন হেসে উঠল। সে হাসি এতটাই ভয়ঙ্কর ছিল যেটা কিনা শরীরকে বরফের মতো জমিয়ে দিতে বাধ্য করেছিল। এমন বিশ্রী আর ভয়ঙ্কর হাসি শুনে বাবার ডাক ছিঁড়ে বলে উঠলেন, কে হাসে? কোনো সারা শব্দ নেই। এ সময় বাবার কাছে মনে হচ্ছিল তার আশেপাশটা তাকে কেউ একজন নজরদারি করছে, যেটা তিনি দেখতে পাচ্ছেন না। এইসব ভেবে বাবা যখন উপর থেকে নিচে যাওয়ার জন্য মাথা ঘুরালেন ঠিক সেই সময় পেছন থেকে বাবার কাঁধের উপরে একটা ঠান্ডা হাত চেপে রাখলেন এবং সেই হাতটি এতটাই ঠান্ডা ছিল যার স্পর্শ মনে হচ্ছিল একটু আগে হয়তো বা বরফ থেকে উঠে এসেছে। এরপর আস্তে আস্তে বাবা পেছনের দিকে ঘুরে তাকালেন এবং ঘুরে তাকানোর পর বাবা যেটা দেখলেন সেটা দেখার জন্য বাবা মোটেও প্রস্তুত ছিলেন না। বাবা দেখলেন সে মাথাবিহীন শয়তানটা তার ঠিক পেছনে দাঁড়িয়ে আছে এবং এটা দেখার পর বাবার আর কোনো কিছুই মনে ছিল না। তিনি তৎক্ষণাৎ জ্ঞান হারিয়ে ফেলেন এবং জ্ঞান হারানোর আগে শুধুমাত্র এটাই বলেছিলেন, আল্লাহু আকবার। ব্যাস, এরপর আর কোনো কিছুই মনে নেই বাবার। যখন বাবার জ্ঞান ফিরে তখন সে খুব ভোরবেলা একটা খোলা আকাশের নিচে আবিষ্কার করেছিলেন নিজেকে এবং তিনি দেখেন তার ঠিক অপর পাশে মুরব্বী লোকটি পড়ে পড়ে ঘুমাচ্ছে। এরপর আস্তে আস্তে কোনো মতে নিজেকে সামলে উঠে দাঁড়ায় এবং দাঁড়ানোর পর তিনি মুরব্বী লোকটার কাছে যেয়ে বলেন, কাকা, ও কাকা, সকাল হয়ে গেছে, উঠে পড়ুন। বাবার ডাকে মুরব্বীর লোকটি ঘুম ভেঙে গেল এবং বললেন, আমরা কোথায় এলাম? বাড়ি এবং খাট বিছানা কোথায়? মুরব্বীর কথা শুনে বাবা তার নিজের সাথে ঘটে যাওয়া সেই ঘটনাটা পুরোটা খুলে বললেন সে কাকাকে এবং সবকিছু শুনে মুরব্বী লোকটা বললেন, তাহলে তো কবিরাজের কথা ঠিক, তিনি তো আসার সময় বারবার বলে দিয়েছিলেন পথে অনেক কিছুই ঘটতে পারে, তাই সাবধানে যেও। এরপর বাবা তার সাথে থাকা মুরব্বী লোকটি তাদের নিজ গ্রামে আল্লাহর অশেষ রহমতে সহি সালামতে ফিরে আসেন। কিন্তু সহি সালামতে ফিরে আসলে কি হবে? আজ রাতে তো বাবাকে আগের রাতের চেয়ে ভয়ঙ্কর কিছু ফেস করতে হবে, যেটা কিনা তিনি একাই ফেস করবেন। বাবা বাড়িতে ফেরার পর আম্মা এবং মা খালার কাছে জানতে চান গত রাতে তার সাথে কি হয়েছিল এবং কোথায় ছিলেন। এদিকে আম্মার অবস্থা তো আগের থেকে অনেক ভয়ঙ্কর হয়ে গিয়েছে। বাবা সকলের মনের অবস্থা বুঝে সত্যি কথাটাই বলে দিলেন, অর্থাৎ নানিকে বান মারার সম্পূর্ণ বিষয়টি বাবা সকলকে খুলে বললেন এবং তিনি আরো বললেন, তোমাদের বাড়িতে এমন কোনো তেঁতুল গাছ আছে? বাবার কথা শুনে বড় মা বলে উঠলেন, হ্যাঁ হ্যাঁ দুলা ভাই, আমাদের উত্তর ভিটে একটা তেঁতুল গাছ আছে, অর্থাৎ আব্বা বর্তমানে যেখানে ঘর তুলেছেন সেখানে আর কি।
সেই ঘর থেকে অল্প কিছু দূরে একটা তেঁতুল গাছ আছে। মামার কথা শেষে বাবা বললেন, ওই তেঁতুল গাছের গোড়াতেই আম্মাকে পুতুল দ্বারা কালিবার মারা হয়েছে, এবং আজ রাতের মধ্যে সেই পুতুলটাকে গাছের গোড়া থেকে তুলে কবিরাজের কাছে নিয়ে যেতে হবে। আজ রাতে এটা করতে হবে, নাহলে কিন্তু বিপদে পড়তে হবে এবং আম্মাকে বাঁচানো সম্ভব হবে না। বাবার কথা শুনে আম্মা বলে উঠলেন, তোমার যদি কিছু একটা হয়ে যায় তখন আমাদের কে দেখবে? আম্মার কথা শুনে বাবা বললেন, আমার মাটির মতো ভালো মনের শাশুড়িকে বাঁচানোর জন্য এতটুকু তো আমাকে করতেই হবে। তোমরা ভয় পেও না, আল্লাহর উপর ভরসা রাখো, ইনশাল্লাহ কিছু একটা হয়ে যাবে ইনশাল্লাহ। এরপর বাবা গোসল করে খাওয়া দাওয়া শেষ করে ঘরে ঘুমিয়ে পড়েন এবং তিনি একটানা বেলা দুপুর থেকে মাঝরাত অব্দি ঘুমান এবং ঘুম থেকে উঠে তিনি ওযু করে 2 রাকাত নামাজ পড়েন এবং নামাজ শেষে তিনি সকলকে বললেন, তোমরা কোনো দুশ্চিন্তা করো না, আল্লাহর রহমতে কালাম পড়ে আমি সম্পূর্ণ শরীরটা বন্ধ করে ফেলেছি এবং আমাকে এখনই ওই তেঁতুল গাছের কাছে যেতে হবে পুতুলটাকে খুঁজে বের করার জন্য। এবং তোমাদের আবারও বলে দিচ্ছি, যত যা কিছু হয়ে যাক বাইরে তোমরা কেউ জানালা খুলবে না, এমনকি আমার গলায় বা তোমাদের পরিচিত গলায় কেউ যদি বাইরে থেকে ডাক দেয় তারপরেও তোমরা দরজা খুলবে না এবং তোমরা সকলেই আম্মার কাছে বসে থাকবে। এই বলে বাবা ঘর থেকে বেরিয়ে যান এবং ঘর থেকে বের হয়ে তিনি একটা সবল হাত এনে সেই তেঁতুল গাছে ভিটার দিকে অগ্রসর হতে থাকেন এবং তিনি বেশ কিছুক্ষণের মধ্যেই সে তেঁতুল গাছের গোড়ায় গিয়ে হ্যারিকেনের আলোতে পুতুলটিকে পুঁতে রাখার বিশেষ চিহ্ন বা স্থানটি খুঁজে বের করতে থাকেন এবং বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজি করার পর বাবা সেই স্থানটি শনাক্ত করে ফেলতে সক্ষম হন এবং বাবা সেই স্থানটি চিহ্নিত করার পর যখন মাটি খোঁড়া সবল দিয়ে মাটিতে প্রথম আঘাতটি করেন, ঠিক সেই সময় প্রচন্ড পরিমাণে বাতাস বইতে শুরু করে এবং আকাশে খুব জোরে জোরে বিদ্যুৎ চমকাতে থাকে। এইসব দেখার পর বাবা বুঝতে পারেন এটা সেই হিন্দু কালী সাধকের কাজ, নয়তো এই বান যে শয়তান দ্বারা করা হয়েছে সেটার কাজ। এরপর বাবা আরো বেশ কয়েকটি সবলের কোপ বসিয়ে দেন সেই স্থানটিতে এবং বেশ অনেকটা মাটি খোঁড়া শেষ হয়ে গেল। বাবা তার পেছন থেকে শব্দ শুনতে পান। আমার আম্মার কণ্ঠে করুণ ভাবে বাবাকে উদ্দেশ্য করে বলছে, তুমি এখন ওখান থেকে চলে আসো, ওখানে অনেক বিপদ রয়েছে। বাবা আম্মার কণ্ঠের মতো কণ্ঠ শুনে পেছনে ফিরে তাকাননি, কারণ তিনি মফস্বলে বেড়ে ওঠা মানুষ। তিনি এও জানতেন তিনি যদি পিছন ফিরে তাকায় তাহলে তার ঘাটটা মোটকে দিবে সে নিশি শয়তান, এবং এও জানে যে জিন জাতি সবসময় পিছ থেকে ডাকে। তার সম্পূর্ণ শরীর এখন খোদার কালাম দ্বারা বন্ধ করা, এমনকি চাইলেও কোনো খারাপ শয়তানি আত্মা তাকে স্পর্শ করতে পারবে না। এরপর বাবা এদিক ওদিক মনোযোগ না দিয়ে মাটি খোঁড়ার কাজে ব্যস্ত হয়ে যান এবং তিনি মাটি খুঁড়তে খুঁড়তে একটা সময় সেই পুতুলটার কাছে পৌঁছেও যান এবং পুতুলটাকে দেখে বাবা এক প্রকার ভয় পেয়ে যান। অবশ্য ভয় পাওয়ার যথেষ্ট কারণ ছিল। সে কারণটি হলো পুতুলটির গালের দুপাশে বেশ কিছু লেপ সেলাই করার মতো বড় বড় সুই ঢোকানো ছিল এবং পুতুলটির পেটের মধ্যে একদম ছোট্ট করে একটা পাতিল বাঁধা ছিল। অর্থাৎ পুতুলটির গালের মধ্যে সুই ঢোকানোর কারণে আমার নানির গালের ভিতরে বেশ কয়েকটা ক্ষত এবং ফুটো হয়ে যাচ্ছিল এবং পেটে পাতিল বাঁধার কারণে নানির পেট পাতিলের মতো ফুলে গিয়েছিল। এরপর বাবা আল্লাহু আকবার বলে পুতুলটিকে সেই গর্ত থেকে তুলে ফেললেন এবং পুতুলটিকে তুলে যখন বাবা বাড়ির পথে হাঁটা ধরলেন, ঠিক সেই সময় আমার নানার মতো এক বহুরূপী শয়তান এসে বাবার সামনে দাঁড়িয়ে পড়লেন, তুই কি ভেবেছিস এত সহজে তুই পুতুলটাকে নিয়ে যেতে পারবি? সেই বহুরূপী শয়তানের কথায় বাবা বললেন, আমার সাথে আমার আল্লাহ পাক আছে এবং তার অশেষ রহমত আছে, আর তুই আমার কোনো কিছুই ক্ষতি করতে পারবি না, ইনশাআল্লাহ কোনো ক্ষতি করতে পারবি না। এই বলে বাবা যখন বাড়ির পথের দিকে হাঁটা শুরু করেছেন, ঠিক সেই সময় পেছন থেকে সেই বহুরূপী শয়তান বাবাকে সজোরে একটা ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয় এবং বলে, তোর হয়তো বা মনে নেই তুই ওই নাপাক পুতুলে হাত দিয়েছিস আর তাই তোর শরীরের বন্ধ চলে গিয়েছে। এই বলে বহুরূপী শয়তানটা বাবার উপরে ঝাঁপিয়ে পড়ে এবং ঝাঁপিয়ে পড়ার পর দুজনের মাঝে রীতিমতো ধস্তাধস্তি শুরু হয়ে যায়। এবার প্রায় আধা ঘন্টা ধস্তাধস্তির একটা পর্যায়ে বাবা দেখতে পান একটি হ্যারিকেনের আলোতে তাদের দিকে এগিয়ে আসছে কেউ একজন। এটা দেখার পর বাবা সেদিকে তাকে শেষ শক্তিটুকু দিয়ে বলে ওঠেন, আমাকে পারলে বাঁচাও, আমাকে পারলে বাঁচাও। এরপর বাবার ডাকে খুব দ্রুত সে হ্যারিকেনের আলোটি বাবার কাছে পৌঁছে গেল। তখন সে বহুরূপী শয়তানটি বাবাকে ছেড়ে দিয়ে বলে, আমার জিনিস আমি নিয়ে গেলাম, আমার কাজ শেষ। এই বলে শয়তানটি সেখান থেকে আগুনের ফুলকি দিয়ে কয়েকটি লাফ দিয়ে জঙ্গলের মধ্যে মিলিয়ে গেল এবং হ্যারিকেন নিয়ে আসা লোকটি আর কেউ ছিল না,
তিনি সেই কামলা মুরব্বী কাকা ছিলেন এবং তিনি বাবা বাড়ি থেকে বের হওয়ার ঠিক কিছুক্ষণ পরে এসেই ঘরের বাইরে থেকে জানতে চান জামাই কি বাড়িতে আছে কিনা। এভাবে অনেকক্ষণ ডাকার পর বড় মামা দরজা খুলে মুরব্বী কাকাকে বললেন, দুলা ভাই সেই তেঁতুল গাছের গোড়ায় গিয়েছিলেন? এবং এরপর তিনি বেশ অনেকটা সময় আমাদের বাড়ির বারান্দায় অপেক্ষা করতে করতে বাবার কাছে ছুটে আসেন এবং তিনি যদি সময় মতো না আসতেন তাহলে হয়তো আমার বাবাকে সে বহুরূপী শয়তানটা মেরে ফেলত। ও যেটা বলছিলাম, আপনাদের হয়তো মনে আছে একটু আগে আমি কি বলেছি, সে বহুরূপী শয়তানটা চলে গেল এবং চলে যাওয়ার আগে কি বলেছিল? সে বলেছিল, আমার জিনিস আমি নিয়ে গেলাম, আমার কাজ শেষ। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, সে বহুরূপী শয়তানটি চলে যাওয়ার আগে কালী বান মারা পুতুলটিকে সঙ্গে করে নিয়ে গিয়েছিল, আর সেই কারণে সে চলে যাওয়ার সময় বলে গিয়েছিল, আমার জিনিস আমি নিয়ে গেলাম, আমার কাজ শেষ। যাই হোক, সেই রাতে আমার নানি ইন্তেকাল করেন। তবে পুতুলটি যদি উদ্ধার করা যেত তাহলে হয়তো কবিরাজের কাছে নিয়ে গেলে তিনি কিছু একটা করতে পারতেন। কিন্তু কথায় আছে না, বিপদ যখন আসে চতুর্পাশ থেকেই আসে। তবে পরবর্তী সময় আমরা সেই কবিরাজের মাধ্যমে জানতে পেরেছিলাম এবং কি কারণে নানিকে এমনটা বান মারা হয়েছিল, হত্যা করেছিল সেটাও জানতে পেরেছিলাম। যিনি বানটা মেরেছিলেন তিনি আর অন্য কেউ ছিলেন না, তিনি আমার আপন নানাই ছিলেন, জনাব জালাল শেখ। এবং এটা জানার পর আমরা কেউ আর নানার সাথে কোনো রকম সম্পর্ক বজায় রাখিনি। অবশ্য তিনি মৃত্যুর আগে নিজ মুখে সব কথা স্বীকার করে দিয়েছিলেন, মারা গিয়েছিলেন, তবে তাতে কি, কথিত যা হবার অনেক আগেই হয়ে গিয়েছে। আর এই কারণে এই ঘটনার শুরুতে আমি বলেছিলাম আজকের এই কালো জাদুর ঘটনাটি আপনারা শোনার পর আপনার রীতিমতো রাতের ঘুম হারাম হয়ে যাবে। আপনারা বিশ্বাসই করতে পারবেন না যে এমনটাও সম্ভব। কিন্তু সত্যি বলছি, এটা আমার বাবার চোখে দেখা ঘটনা আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। এতটুকু বলেই জুলহাস হোসেন তার ঘটনাটি শেষ করেছিলেন। সো জেফরি ভাই, এই ছিল ঘটনাটি যদি ভালো লাগে এবং প্রচারযোগ্য মনে হয় তাহলে আপনার স্বাধীন মিউজিকের প্রেত পডকাস্ট অনুষ্ঠানটিতে অবশ্যই পড়ে শোনানোর আবদার রইল। গানওয়ালা আসিফ বলছি, আসসালামু আলাইকুম। ভালো থাকবেন আপনি এবং আপনার সকল শ্রোতা বন্ধুরা। ওয়াও, আমি যদি সত্যি কথা বলি, এর থেকে অসম্ভব সুন্দর কালো জাদুর ঘটনা বোধহয় আমি আমার জীবদ্দশায় আমি খুব কমই শুনেছি। দারুণ ইউনিক একটা স্টোরি ছিল। কালো জাদুর নির্মম একটা পরিণতি আমরা শুনলাম এবং আশা করছি আপনারা যারা শুনেছেন আপনাদেরও ভয়ঙ্কর রকম সুন্দর লেগেছে এই স্টোরিটা। এবং স্টোরিটা আসলে ভালো লাগার মতো একটা স্টোরি ছিল। আমি চাই যে এরকম যদি আপনাদের কাছে ঘটনা থাকে আপনারা কিন্তু লিখে পাঠিয়ে দিতেই পারেন আমাদের কাছে। নিশ্চয়ই জানেন আমাদের কাছে লিখে পাঠানোর একটা ইমেল আইডি আছে, which is preth.shadhinmusic@gmail.com। আপনারা অনেকদিন ধরে যাচ্ছেন লং স্টোরি শুনবেন, আজকে একটা লংগেস্ট স্টোরি শোনালাম। আশা করছি আপনাদের ভয়ঙ্কর রকমের সুন্দর লেগেছে এটা, আর সুন্দর লাগারই কথা। এত সুন্দর ঘটনা পড়তে পেরে আমার নিজেরই অনেক ভালো লাগছে। আপনারা ঘটনা পাঠিয়ে দিতে পারেন ঈদের স্পেশাল এপিসোডের জন্য। ঈদের স্পেশাল এপিসোডের জন্য কিন্তু আপনাদের বারবার বলছি, একটা ভয়ঙ্কর রকমের একটা স্টোরি আমি পেয়েছি এবং সেটা আমি এটা রিভিল করে দিই। সেটা আমেরিকান একটা স্টোরি এবং আমেরিকার একজন মানে যেটাকে বলে যারা রিচুয়াল করে তাদের কি বলে, তাদের একটা ঘটনা, মানে তাদের ওখানকার একটা ঘোস্ট হান্টারের ঘটনা। যেরকম অবিনাশ মুখার্জি একটা ঘোস্ট হান্টার, ঠিক তেমনই একজন প্যারানর্মাল ইনভেস্টিগেটর, কিন্তু তিনি আমেরিকান। সেই আমেরিকান প্যারানর্মাল ইনভেস্টিগেটরের স্টোরি আমরা শুনবো ঈদের স্পেশাল এপিসোডে। এবং অবশ্যই আপনাদের দেওয়া যদি কোনো ঘটনা আমি পাই এবং ভালো কোনো ইউনিক স্টোরি পাই তাহলে সেটা আমি শেয়ার করবো ঈদের স্পেশালে। সো আজকে আমি এখন যেটা করব সেটা হচ্ছে আমি আরও একটি ঘটনায় চলে যাব এবং ঘটনাটি দারুণ একটা ঘটনা, আপনাদের অনেক বেশি ভালো লাগবে, বিশ্বাস করুন। উইজা বোর্ড নিয়ে একটা স্টোরি আমার কাছে আছে, যদিও স্টোরিটা অনেক বেশি লং নয়, বাট খুবই দারুণ একটা স্টোরি। আমি এই স্টোরি দিয়ে আজকে ঘটনা শেষ করব। আমি সরাসরি চলে যাচ্ছি আমার পরবর্তী ঘটনায়। আশা করছি ঘটনাটি আপনাদের অনেক অনেক বেশি ভালো লাগবে। আমি চলে যাচ্ছি ঘটনায়।